হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের দোয়া ও ভালোবাসায়। আর গ্যাস, তোমরা তো ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে। গ্যাস, আজকে কিন্তু আমি আবারও প্রায় 3 মাস পর আমি চট্টগ্রাম যাইতেছি। আর আমি কিন্তু চট্টগ্রাম কিন্তু প্রায় সময় যাই। বছর মনে করো প্রায় আমি 6-7 বার যাই চট্টগ্রাম। মনে করো মাঝে মাঝে ঘুরতেও যাই, আবার প্রায় সময় মনে করো কোনো একটা কাজেও যাই। আবার মনে করো কোনো যদি মনের মধ্যে রং লাগে তাইলে মনে করো ওদিকে চলে যায় আর কি। তো ঠিক আজকে কিন্তু আমি একটা কাজের জন্য চট্টগ্রামে যাইতাছি। আর যদি সেই কাজটা যদি পাই তাহলে মনে করো আর এই রাঙামাটির দিকে ব্যাক করা হবে না আর কি। আর যদি কাজটা যদি না পাই তাহলে মনে করো আবারও 2-1 দিনের মধ্যে আবার রাঙামাটির মধ্যে ব্যাক করবো আমি। আর সবাই দোয়া করবেন যেন চট্টগ্রাম যে কোনো না কোনো একটা কাজ পাই। কারণ প্রতিটা ছেলে যদি সব নিজের জীবনের কোনো একটা স্বপ্ন পূরণ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তাকে কিন্তু নিজের গন্তব্যস্থানটা অবশ্যই ছাড়তে হয়। কিন্তু কেউ কিন্তু এটা চায় না যে নিজের ফ্যামিলি রেখে কেউ অন্য কোনো দিকে যায় থাকতে। কিন্তু পরিস্থিতির কারণে কিন্তু সবসময় আমাদের ছেলেদেরকে এরকমই পস্তাতে হয়। নিজের ফ্যামিলি, নিজের সব, নিজের সম্পদ সব রেখে কিন্তু নিজের কর্মস্থানে চলে যেতে হয়। এটাই কিন্তু হচ্ছে আমাদের ছেলেদের জীবন। আর মনে করো আমি তো মনে করো আমারটা সবে মাত্র শুরু। এখন অনেকে আছে যারা মনে করো এই 10 বছর 12 বছর থাকতেই কিন্তু তারা নিজের কর্মস্থানে চলে যায়। আর আমরা কিন্তু অনেকটা বড় হওয়ার বড় নিজের ফ্যামিলিকে ছাড়া কখনোই ছিলাম না। ওই কারণে মনে করো কেউ পারে না আর কি থাকতে। কিন্তু নিজের যেহেতু স্বপ্নগুলো পূরণ করতে হবে ওই কারণেই মনে করো নিজের থেকে ওরকম অভ্যাস করতে হবে। কারণ একাকিত্ব জীবন সুন্দর, এটা সবসময় তোমরা মাথায় রাখবা। আর বাজারে চলে আসি, বাজারে আসার পর দেন টিকিট কাউন্টার আছে। তারপর আমি তাকে বলে যে এই 5-10 মিনিটের মধ্যে কোনো বাস আসছে নাকি। উনি বলছে হ্যাঁ মাত্র একটা বাস আসবে। ঠিক 2 মিনিট পরে কিন্তু বাস চলে আসে। তখন আমি বাসে করেই কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাই। ঠিক তখন বাস হচ্ছে বিকাল 4:30। আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, সবাই বলে কিন্তু রাঙামাটি কিন্তু সবুজ শ্যামলের সেরা রাঙামাটি। কিন্তু বর্তমান যে অবস্থা আমার রাঙামাটির কিন্তু একটা গাছও কিন্তু পাতা নাকি, সবগুলো কিন্তু শুকায় পড়ে গেছে। এখন পুরো পাহাড়টা লাগে কি একটা মরুভূমির মতো। এই পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু সবসময় দেখা যায় না, বুঝছো? কখনো এটা একটা সিজন আছে, বাট কখন আসে সুন্দর সুন্দর, আবার কখন আসে এতটাই বৃষ্টি লাগে তখন বলে বুঝাইতে পারবো না। আর মাঝে মধ্যে যখন একটু সুন্দর হয় তখন মনে করো যে পুরা নিজের পর্যন্ত হারাই জায়গা ওই সৌন্দর্যটা দেখতে দেখতে। আর এই দিকে আমরা রানিহাট বাজারে কিন্তু অলরেডি চলে আসি। রানিহাট বাজারে আসার পর দেন আমরা এখানে অনেকক্ষণ কিন্তু জামে আটকা থাকি। কারণ ওই ফিলিস্তিনি যে একটা যুদ্ধ চলতেছে ওইটা নিয়ে কিন্তু রাঙামাটি প্রতিবাদ চলতেছে। ওইটার কারণে কিন্তু এখানে অনেকক্ষণ জাম ছিল। তার থেকে আমরা ঠিক বিকাল 5টার দিকে আমরা ওখান থেকে বের হয়ে আমরা কিন্তু আবারও চট্টগ্রাম উদ্দেশ্যে কিন্তু আমাদের গাড়ি ছুটে। তারপর মনে করো যে আমরা গিয়ে একেবারে রাউজান বাস টার্মিনাল গিয়ে কিন্তু আমরা আরেকটা ব্রেক দিই। আর এদিকে দেখো, এইদিকে হচ্ছে একটা বাস স্ট্যান্ড আর এদিকে হচ্ছে একটা মডেল মসজিদ। আর এখানে কিন্তু আমাদের 5 মিনিটের জন্য একটা বিরতি দেওয়া হয়েছিল। আর এই 5 মিনিট মনে করো অনেকে বাস থেকে নামছে, বাট আমরা নামি নাই। কারণ 5 মিনিটের মধ্যে কোনো কিছু মনে করো বাস থেকে নামতে উঠতে কিন্তু 5 মিনিট যাবে গা। তো তার জন্য মনে করো আমরা বাস থেকে নামি নাই, আমরা জাস্ট বাস থেকে বসে কিন্তু আমরা কয়েকজন জাস্ট শুধু কয়েকটা ফুটেজ নিচ্ছি। এখানে শুধু কিন্তু আমি না, আমি বাদেও কিন্তু এখানে আরও 3জন ব্লগার ছিল, 3জন কন্টেন্ট ক্রিয়েটার ছিল। ওরাও কিন্তু মনে করো এই বাসের মধ্যে বসে কিন্তু ওরা ভিডিওটা নিয়েছিল। তারপর মনে করো আমরা ঠিক সন্ধ্যা 6টার দিকে আমাদের গাড়ি আবারও ওইখান থেকে ছাড়ে। যত সামনে যায় ততই অন্ধকার হয়ে আসতেছে। কারণ তখন বাজে ঠিক সন্ধ্যা 6টা, তখনও কিন্তু আমরা রাউজান, বাট 6টার দিকে কিন্তু আমাদের থাকার কথা ছিল হাটহাজারী। বাট আমরা কিন্তু এখনও এই রাউজানের মধ্যে আসছিলাম। তখন মনে করো একটু সামনে আসলে আমরা আবারও এই রাউজান যে ইয়াটা আছে বাজার, আমরা ওইখানে আসলে কিন্তু আমরা আবারও
জামের মধ্যে আটকে যায়। আর এখানে দেখো এত পরিমাণ যে জাম ছিল, সামনে পিছিয়ে দু সাইডে কিন্তু কয়েক হাজার হাজার গাড়ি কিন্তু আটকে আছে শুধুমাত্র সামনে একটা গাড়ির কারণে। ওই একটা গাড়ির কারণে কিন্তু এখানে সম্পূর্ণ জামটা এখানে বেঁচে থাকে। আর এখানে মনে করো প্রতিটা ড্রাইভার মনে করে নিজের ইচ্ছা মতো গাড়ি চালায়, কোনো পুলিশকে কেউ কোনো পুলিশ বলো নিয়ম বলো কেউ কিন্তু কোনো কিছুই মানে না, যে নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে গাড়ি চালায়। আর অপরদিকে ওদিকেও মনে কর প্রচুর পরিমাণ জাম। এই মনে হয় আমাদের এই দুই সাইডে মনে কর কয়েক লক্ষ গাড়ি মানে এখানে আটকে আছে। তো অনেক কষ্ট করে আমরাও এই দিক থেকে ছুটি, ওরাও ওদিক থেকে কিন্তু দুজনে কিন্তু একসঙ্গে ছুটে একটা গাড়ির কারণে কিন্তু আমরা সবাই কিন্তু এত বড় একটা জামের মধ্যে পড়ে গেছিলাম গা। তোমরা একটা জিনিস খেয়াল করলে কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছিয়ে যে একটা অ্যাম্বুলেন্স আছে, এটা কিন্তু প্রায় কিন্তু আধা ঘন্টার উপর কিন্তু আমার পিছনে কিন্তু আটকে আছে। আমি ওনারা বার বলছি আপনি রাস্তাটা দিয়ে চলে যান। উনি বলতেছেন না, ওদিক দিয়ে গেলে নাকি সামনে গেলে নাকি পুলিশে ধরবে। আমি পুলিশে ধরলে কী করবেন, এত বড় একটা জাম আর গাড়ির মধ্যে যে এরকম একটা ইমার্জেন্সি একটা রুগী আছে, রুগীর তো বাঁচাইতে হবে। উনি বলতেছে এখন আমি কী করবো, কারণ উনি না পারতেছে সামনের দিকে যাইতে, না পারতেছে পিছের দিকে যাইতে, না পারতেছে ডান দিকে যাইতে, কারণ ওখানে এত পরিমাণ জামটা যে ছিল। আর মাঝখানে পুরো যেই ইয়াগুলো দেখতেছে অ্যাঙ্গেলগুলো, ওইগুলো কারণে কিন্তু উনি অপোসাইডে যাইতে পারতেছিল না, নইলে কিন্তু উনি অপোসাইড দিয়েই কিন্তু যাওয়ার চিন্তা ভাবনা করছিল। তো মনে করো চট্টগ্রামের এই যে পুলিশ আর যদি একটু সাপোর্ট করতে, একটু যদি ট্রাফিকটা একটু ভালো মতো করে তাহলে কিন্তু এরকম জামটা কিন্তু বাজে না। আর এইখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে একটু সামনে সামনে মানে অপোসাইড থেকে অটো বা সিনজিবল এগুলো কিন্তু আস্তে করে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু ঢুকে দেয়, যা যেদিকে চোদিক দিয়ে ঢুকে দেয়, যে কারণে গাড়িগুলো প্রচুর পরিমাণে একটা জামের মধ্যে পড়ে। আর এই জামের মধ্যে কিন্তু একটা গাড়ির কারণে কিন্তু আমাদের সবারই কিন্তু এই শাস্তি এটা ভোগ করতে হয়। আর দেখে এদিকে কিন্তু পুরাই সন্ধ্যা হয়ে গেছে গা, কিন্তু তাও আমি এখনো চট্টগ্রামের ভিতরে ঢুকতে পারি নাই। আমি কিন্তু এখন আছি হাটহাজারীর মধ্যেই। এবার চিন্তা করতে তোমরা এত পরিমাণ জাম, যেখান থেকে রাঙ্গামাটির থেকে চট্টগ্রাম আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, এইখানে আমি 4:30 উঠছি, ঠিক তখন বাজছে 6:30। আমি কিন্তু এখনো হাটহাজারীর মধ্যেই কিন্তু আছি। এইখানে চিন্তা করি এবার কী পরিমাণ যে জাম ছিল রাস্তার মধ্যে, এখনও কিন্তু আমি জামের মধ্যেই আছি। এখানে যত সামনে যায় গাড়ি যায়, আবার কিন্তু এখানে জামের মধ্যে পড়ে যায়, আবার একটু যায় আবার কিন্তু জামের মধ্যে পড়ে যায়। তো ফাইনালি কিন্তু আমি চলে আসি অক্সিজেন প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু আমি এই বাস থেকে নামি, কারণ রাস্তার মধ্যে বললাম আমি তো প্রচুর পরিমাণ জাম ছিল। আর এখন এখান থেকে আমি যাব হচ্ছে দেওয়ানহাট, ওইখান থেকে দেন তারপর যাবো আমি মুনসুরহাট পুলিশ লাইন, যত সম্ভব ওটাই হবে। আর এইখানে আসলে বোঝা তোমরা গাড়ি কিন্তু একটা গাড়ি দেখবা না, এখানে কিন্তু তোমরা আসার পর কয়েকটা গাড়ি দেখবে, কারণ এখানে এক একটা গাড়ি কিন্তু এক এক রকমের দাম বলবে তোমাদেরকে। তো তোমরা কিন্তু মনে করো অনেকক্ষণ ঘুরবা পরে দেখবা তোমরা, ওরা কিন্তু তোমাদেরকে দাম কিন্তু সঠিকটা বলবে না, উল্টা পাল্টা বলবে, কেউ তোমাদেরকে বেশি বলবে আবার কেউ তোমাদেরকে কমই বলবে। ঠিক এখানেও কিন্তু আমাকে প্রায় কিন্তু আমি 10 মিনিটের মধ্যে দাঁড়িয়ে আসলাম। কেউ এখান থেকে 2 নাম্বার গেট, চট্টগ্রাম 2 নাম্বার গেটে যাইতে কিন্তু টেম্পো দিয়ে গেলে নেই 10 টাকা দিয়ে, কিন্তু আমাকে অনেকে বলছে 20 টাকা বলছে, 30 টাকা বলছে, ইভেন কি 40 টাকা পর্যন্ত বলছে, বাট আমি রাজি নেই। তো ফাইনালি এক টেম্পোওয়ালা আমাকে বলতে যে তুমি একটা কাজ করে টেম্পো করে চলে যাও, 2 নাম্বার গেটে গিয়ে নামবা, ওইখান থেকে তোমার থেকে 10 টাকা, এখান থেকে ওখানে 10 টাকা নিবা। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। তখন মনে করি টেম্পো একটা পায়, তখন ওইটার মধ্যে আমি উঠে যাই। এখানে উঠা পরে গাছ আর একটা যে কাহিনিটা ঘটে, আমি তো মনে করো আমাদের রাঙ্গামাটির মধ্যে চট্টগ্রাম তো মনে করো কেউ এত ঘন কথা বলে না, কিন্তু এইখানে আসার পর মানে এত কষ্ট যে ওদের ভাষাগুলো বুঝা, যেটা বলে বুঝাতে পারবো না। আর ঠিক এখানে আসার পর একটা আঙ্কেল আমার বলছে তুমি কই যাবা, আমি বলছি মুন্সিরহাট পুলিশ লাইনে। আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গে আসো। তখন উনি আমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই নিউ মার্কেট থেকে একটা বাসে তুলে এসে বলছে এখান থেকে তুমি দেওয়ানহাটে নামবা, 10 টাকা দিবা। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমি তো মনে হয় কিছু চিনি না। তখন পাশে একটা মুরব্বী বসে, আমি বলছি যে আঙ্কেল দেওয়ানহাট এটা কোন জায়গায়? উনি বলছে তুমি চলো আমি তোমার দেখা দিচ্ছি। তখন ঠিক ওই আঙ্কেলও আমাকে কিন্তু
দেওয়ানহাট আসলেই কিন্তু আমাকে বলে যে এটা হচ্ছে দেওয়ানহাট। তখন ঠিক আমি কিন্তু ওই দেওয়ানহাটে ওইখানেই নেমে যাই। আর ঠিক যে আঙ্কেলটা আমাকে বলছে দেওয়ানহাটে নামতে, ওই আঙ্কেলটা আমাকে বলছে তোমাকে যেখানে নামাই দেবে ঠিক তুমি ওটার অপোজিটে যাবা, অপোজিটে গেলেই কিন্তু তুমি গাড়ি পাবা। তখন আমি অপোজিটে চলে আসি, একটা সিনজালাম আমার বলছিলাম যে মুর্শিদাবাদ যাবে নাকি, উনি আমাকে বলছে কি যাবে বাট 80 টাকা ভাড়া। বিশেষ করে গাইস গাড়ি দিয়ে গেলে জাস্ট 2 মিনিট লাগবে, তুমি যেই কোনো গাড়ি দিয়ে যাও মাত্র 2 মিনিট লাগবে, আর হেঁটে গেলে মাত্র 5 মিনিট। উনি আমার বলছে যে এখান থেকে এখানে 80 টাকা। তখন মনে করে আর আমি ওখানে ওনার সঙ্গে কোনো কাজ করি নাই, কারণ এটা যেহেতু আমার নিজের জেলা না ওই কারণেই। তখন ঠিক একটা রিস্কওয়ালা আসে বলে কই যাবা, আমি বলি এই সামনে যে পুলিশ লাইনটা আছে এখানে, কয় বেশি না 50 টাকা দিয়ে। আমি বলছি আমি যাবো না, তুমি যাও গা। তখন ঠিক আর একটা আসে বলছে কই যাবা, আমি বলছি এই সামনে যে পুলিশ লাইনটা আছে এখানে। আমাকে কত কয় 20 টাকা দিও, আমাকে আচ্ছা ঠিক আছে। তখন কিন্তু উঠে যায়, উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি আমার নিয়ে চলে আসে এই মুন্সিরহাট পুলিশ ক্যাম্পের এখানে। তো উনি নামা দেওয়ার পর আমি মনে হয় কিন্তু আরও 10 টাকা বাড়াই দিই, যেহেতু উনি একটা ভালো কাজই করছে। এই চট্টগ্রামের মানুষজন মনে করো নতুন মানুষ দেখে ভাই মনে করো অনেকে ঠকায়, কিন্তু বিশেষ করে এগুলো কিন্তু অনেকই কিন্তু বাজে লাগে। তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে আসি পুলিশ লাইনের মধ্যে। এটা হচ্ছে পুলিশ লাইন, ওইটা মধ্যে মনে করো যতগুলো কনস্টেবল আছে সবাই থাকে ওইটার মধ্যে। আর শুভ ভাইয়া মনে করে এখন ডিউটিতে যার কারণে ও আসে নাই, বাট ও ওর ফ্রেন্ডে পাঠাইছিল, তখন শুভ ভাইয়ের ফ্রেন্ডই কিন্তু আমার এখান থেকে পিক আপ করে নেই। আর আজকে কিন্তু মনে করে আমি যেখান থেকে দাঁড়ায় বয়সটা দিতেছি, বিশেষ করে অনেক কষ্ট করে কিন্তু বয়সগুলো দিতেছি। তো বয়সগুলো যদি খারাপ হয় প্লিজ মাফ করে দিও। আর আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতে পেজের মধ্যে একটা ফলো করে দিয়ে, আর যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, সবার সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।